নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। অভিষেকের গাদ্দার মন্তব্যে ফুল অ্যাকশনে হুমায়ুন। পাল্টা যা বলে ফেললেন, কেঁপে উঠল রাজ্য রাজনীতি। এসেছে এসআইআর নোটিশ। সময় মতো মথুরাপুরের বাড়ি ফেরা নিয়ে উদ্বেগে মৃত্যু মুম্বাইয়ের পরিযায়ী শ্রমিকের। নন্দীগ্রামে সমবায় নির্বাচনে সবুজ ঝড়, নিরঙ্কুশ জয় তৃণমূলের। খাতাই খুলতে পারল না বিজেপি। ভোটের পর মোদীকেও জয় বাংলা বলতে হবে, চাপড়া থেকে চ্যালেঞ্জ অভিষেকের। পুরুলিয়ায় পাশবিক ঘটনা, রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ, ধৃত 7। শুভেন্দু হাতে পায়ে ধরার কথা বললেও সিঙ্গুরের টাটাকে ফেরানো নিয়ে চুপ মোদি। আশাহত স্থানীয় বিজেপি। মর্মান্তিকভাবে খুনের অভিযোগ, ঝাড়খণ্ডে মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে গেলেন সাংসদ ইউসুফ পাঠান। করাচির শপিং মলে ভয়াবহ আগুন, মৃত্যু অন্তত 5 জনের, আরও বাড়তে পারে সংখ্যা। ফের রক্তাক্ত হবে গাজার ভূখণ্ড, স্পষ্ট জানালেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত খবর। মুর্শিদাবাদের বেলডাঙ্গার অশান্তিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির। একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে জেলার রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন? শনিবার বহরমপুরে রোড শো ও জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বেলডাঙ্গার অশান্তির পেছনে বিজেপি এবং এক গাদ্দারের হাত থাকতে পারে। তিনি জানান, এই ঘটনার পর অনেকেই তাকে কর্মসূচি বাতিল করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি তা মানেননি। অভিষেকের বক্তব্য, সভা না করলে এই শক্তিগুলি আরও সাহস পেত। তিনি আরও বলেন, ওই গাদ্দারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং ভবিষ্যতে তার আসল চেহারা প্রকাশ্যে আনা হবে। নাম করে হুমায়ুন কবিরকে আক্রমণ করে তিনি বলেন, মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করে যারা রাজনীতি করে তাদের বিদায় নেওয়াই উচিত। হুমায়ুন কবিরের পাল্টা প্রতিক্রিয়া। অভিষেকের মন্তব্যের পরেই কড়া জবাব দেন হুমায়ুন কবির। তিনি বলেন, তাকে গাদ্দার বলে বেলডাঙায় অশান্তির দায় চাপানো সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার দাবি, তিনি কারো দয়ায় রাজনীতি করেন না, জনগণের ভোটেই নির্বাচিত জনপ্রতিনিধি। হুমায়ুনের বক্তব্য, তিনি সব সময় মুর্শিদাবাদের সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের অধিকারের পক্ষে কথা বলেছেন। মানুষের পাশে দাঁড়ানো যদি গাদ্দারি হয়, তবে সেই গাদ্দারি তিনি বারবার করবেন বলেও মন্তব্য করেন। প্রশাসন নিয়ে প্রশ্ন। বেলডাঙ্গার ঘটনা নিয়ে হুমায়ুন কবির প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্নের মুখে ফেলেন। তার দাবি, প্রশাসনের ব্যর্থতা ঢাকতেই একজন জনপ্রতিনিধির ওপর দায় চাপানো হচ্ছে। অশান্তির সময় পুলিশ ও প্রশাসন কেন সক্রিয় হয়নি সেই প্রশ্নও তোলেন তিনি। তবে তিনি জানান, তিনি শান্তির পক্ষে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, বেলডাঙ্গার অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। মহিলা টেলিভিশন সাংবাদিকের ওপর হামলাকে তিনি গুরুতর বলে উল্লেখ করেন। তিনি আরও জানান, মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে রাজ্য সরকার 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে এবং তার স্ত্রীকে সরকারি চাকরি দেওয়া হবে। সভা থেকে অভিষেক বলেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের সবকটি আসনেই তৃণমূল জয়ী হবে। অন্যদিকে হুমায়ুন কবির জানান, সাধারণ মানুষের সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি এবং মানুষের অধিকার আদায়ের লড়াই তিনি চালিয়ে যাবেন। এই ঘটনাকে কেন্দ্র করে বেলডাঙ্গা ও মুর্শিদাবাদের রাজনীতি এখন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ফের এসআইআরের বলি, এবার মুম্বাইয়ে কর্মরত পরিযায়ী শ্রমিককে এসআইআর শুনানির নোটিশ। বাংলায় তার বাড়িতে আসা নোটিশের খবর ফোনে পান তিনি। এখনই কাজ ছেড়ে ফিরতে পারবেন না, এই ভাবনায় উদ্বিগ্ন হয়ে মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই শ্রমিকের। এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর ঘটনা ঘটল দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের এক পরিবারে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজে যাওয়া মৃত যুবক সাবির হোসেন বেপারি। তার বয়স 35 বছর।
পরিবারের দাবি, বাড়িতে তার নামে এসআইআরের শুনানির নোটিশ আসায় ফোনে তাকে জানানো হয়। শুনানি কেন্দ্রে কিভাবে হাজির হবেন তা ভেবে আতঙ্কিত হয়ে মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মথুরাপুর ১ নম্বর ব্লকের আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামের বাসিন্দা সাবির হোসেন বেপারী। তিনি মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে জরির কাজ করতেন। পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন সাবির। তার মৃত্যুর খবর শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মৃতের পিতা জালালউদ্দিন বেপারীর নাম ২০০২-এর ভোটার তালিকায় থাকলেও এবং প্রয়োজনীয় সমস্ত নথি দেওয়া সত্ত্বেও সাবির হোসেনকে শুনানির নোটিশ দেওয়ায় ক্ষুব্ধ গোটা পরিবার। মৃতের বাবার দাবি, মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজে রয়েছে ছেলে। শুনানির নোটিশ আসার কথা তাকে জানাতেই কাজ ছেড়ে কিভাবে বাড়ি ফিরবে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল সাবির। শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে মুম্বাইতেই হৃদরোগে মুম্বাইতেই হৃদরোগে মৃত্যু হলো আমার ছেলের। তিনি বলেন, আমার ছেলের মৃত্যুর দায় নিতে হবে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকেই। এদিকে সাবিরের মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই পরিবারের পাশাপাশি প্রতিবেশীরাও ক্ষোভ প্রকাশ করে জানান, এই মৃত্যুর জন্য কেন্দ্রের সরকার ও নির্বাচন কমিশনই দায়ী। বিরোধী দলনেতার খাস তালুক, নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বড় ধাক্কা বিজেপির। রবিবার নন্দীগ্রাম ২ ব্লকের আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল। আর সেই নির্বাচনে ১২-০ ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। খাতায় খুলতে ব্যর্থ বিজেপি। আর এরপরেই সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা। সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন। তার আগেই নন্দীগ্রামে সমবায় নির্বাচনে তৃণমূলের নিরঙ্কুশ জয় তৃণমূল কর্মী সমর্থকদের বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিজেপির এই ফলাফলে হতাশ পদ্ম শিবির। জানা গিয়েছে, আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সমবায় ভোটে ত্রিমুখী লড়াই ছিল। তৃণমূল, বিজেপি এবং সিপিএম ১২টি আসনে সবেতেই প্রার্থী দিয়েছিল। তবে মহিলা সংরক্ষিত ছিল ২টি এবং তফসিলি জাতির জন্য সংরক্ষিত ছিল ১টি। বাকি ৯টি আসনে সাধারণ প্রার্থীরা প্রতিনিধিত্ব করে। এদিনের সমবায় নির্বাচনকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য সকাল থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা। মোতায়েন করা হয় বাড়তি পুলিশ কর্মীকে। নির্বিঘ্নে ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর বিকেলে সমবায় নির্বাচনের ফল ঘোষণা হতে দেখা যায়। ফল ঘোষণা হতেই দেখা যায় সব আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। খাতাই খুলতে পারেনি বিজেপি সিপিএম। এরপর সবুজ আবির উড়িয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অরুণাভ ভূঁইয়া বলেন, সমবায় ভোটের ফলাফল জানান দিচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল জয়ের হাসি হাসতে চলেছে। বিজেপি নন্দীগ্রামের মাটি থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। যদিও তৃণমূলের এই দাবি উড়িয়ে দিয়েছে বিজেপি সিপিএম উভয় শিবির। বিজেপির আমদাবাদ অঞ্চলের কনভেনার দিলীপ কুমার পাল বলেন, সিপিএম তৃণমূলের সঙ্গে হাতে হাত মিলিয়ে যৌথভাবে এতদিন সমবায় দখল করে রেখেছিল। ফের সেই পথেই হাঁটল সিপিএম। রাতের অন্ধকারে সিপিএম নেতারা তৃণমূলকে ভোট দেওয়ার জন্য ভোটের স্লিপ পরিবর্তন করে ভোটারদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছে। নন্দীগ্রাম বিজেপির ছিল এবং আগামী বিধানসভা ভোটেও বিজেপিরই থাকবে। অপরদিকে আজ রবিবার শুধু নন্দীগ্রামে নয়, ভগবানপুর ১ ব্লকের কাজলাগড় গ্রাম পঞ্চায়েতের কাজলাগড় বীরাঙ্গনা মাতঙ্গিনী প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতির পরিচালনা কমিটির নির্বাচন ছিল। মোট ২১টি আসনে নির্বাচন হয়। সেখানে তৃণমূল কংগ্রেস ১৫টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও ৪টি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছে। ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীনচন্দ্র মণ্ডল বলেন, মানুষ তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের ওপর ভরসা করতে পারে না। বিজেপি শুধু চিৎকার করতে পারে, কিন্তু সাংগঠনিকভাবে ওদের অস্তিত্ব নেই। তাই মানুষ ওদের দূরে সরিয়ে দিয়েছে। রবিবার সিঙ্গুর থেকে বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চাপড়ার কর্মসূচি থেকে তাকে পাল্টা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ বললেন, বাংলায় সরকারের পরিবর্তন নয়, বিজেপির নেতাদের পরিবর্তন হবে। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বললেন, ভোটের পর মোদীকেও জয় বাংলা বলতে হবে।
২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে ঝাঁপিয়েছে সব দল। জেলায় জেলায় ঘুরে রণসংকল্প সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিজেপির মাটি শক্ত করতে খোদ প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন। রবিবার সিঙ্গুরে এক রিটেক রবিবার সিঙ্গুরে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের পাশাপাশি রাজনৈতিক সভা করেন মোদি। সেখানেই বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দেন। বলেন, তৃণমূল চলে গেলে তবেই বাংলায় শিল্প ও কর্মস্থান হবে। চাপড়া থেকে তারই পাল্টা দিলেন অভিষেক। তিনি বলেন, আপনি ঠিক বলেছেন, পাল্টানো দরকার, পরিবর্তন দরকার, পরিবর্তন হবে আপনাদের। যারা জয় শ্রীরাম বলে সভা শুরু করত, তারা জয় মা কালী, জয় মা দুর্গা বলছে। বিজেপির জল্লাদদের কাছে বাংলা মাথা নত করবে না। কেউ পাল্টালে জনতা পার্টির নেতারা পাল্টাবে। এদিন ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরব হন অভিষেক। তিনি বলেন, ওনারা বাংলার মানুষকে সবকিছু কেড়ে নিয়ে শাস্তি দিতে চাইছে। আপনারা জল, মাথার ছাদ, ১০০ দিনের কাজের টাকা, ভোটাধিকার সব কেড়ে নিতে চান। আপনি রাস্তার প্রকল্পের টাকা বন্ধ করে শিক্ষা দিতে চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তাশ্রী প্রকল্পের ঘোষণা করেছেন। আপনি ১০ পয়সাও দেননি, কিন্তু বাংলা আটকে নেই। চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, আপনার ঔদ্ধত্য ভাঙবেই। কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। সেই ঘটনার দ্রুত তদন্তে নেমে পুলিশ ৭ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায়। পক্সো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া শহরে বাড়ি ওই কিশোরীর। শুক্রবার সন্ধ্যায় বছর ১৭-র ওই নাবালিকা বন্ধুর বাড়ি যাওয়ার জন্য নিজের বাড়ি থেকে বেরিয়েছিল। রাত হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। দুশ্চিন্তায় পড়েছিলেন পরিবারের লোকজন। শেষ পর্যন্ত নাবালিকার বাবা পুরুলিয়া সদর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই দ্রুত তদন্তে নামে পুলিশ। রাতে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, ভয়াবহ ঘটনা। ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। নাবালিকা পুলিশকে জানিয়েছে, রাতে রাস্তা দিয়ে সে যাচ্ছিল। সে সময় ৭-৮ জন যুবক তার পথ আটকায়। রাস্তা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। রেল লাইনের ধারে একটি চাষের জমিতে নিয়ে গিয়ে ওই কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতনের পর কোনো রকমে ওই কিশোরী বাড়ি ফিরে আসার চেষ্টা করে। সে সময় পুলিশ তার খোঁজ পায়। ওই ঘটনা জানার পরই কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক পরীক্ষাও হয়। কিশোরীর বয়ান অনুযায়ী বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে দ্রুত ৭ অভিযুক্ত যুবককে প্রথমে আটক করে পুলিশ। তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বাকি ৬ জনকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছিল। ধৃতদের ৭ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন আদালতে কিশোরীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বলে খবর। পাকিস্তানের করাচির এম.এ. জিন্নাহ রোডের একটি বহুতল শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ৫ জন নিহত হয়েছেন। শনিবার রাতে গুল প্লাজা নামে ওই শপিং মলে আগুন লাগে বলে জানান স্থানীয় কর্মকর্তারা। কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও আগুন এখনও পুরোপুরি নেভানো যায়নি। উদ্ধার অভিযান চলছে। করাচি সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক সাবির মেমন জানান, অগ্নিকাণ্ডে ৩ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৫ হয়েছে। নিহত ব্যক্তির এ সংখ্যা নিশ্চিত করে উদ্ধার কার্যের মুখপাত্র হাসানুল হাসিব খান জানান, আহত হয়েছেন ২০ জন। তিনি বলেন, রবিবার সকাল পর্যন্ত আগুন প্রায় ৩০% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ওই শপিং মলে ছোট বড় মিলিয়ে প্রায় ১,২০০ দোকান রয়েছে। কাপড়, ইলেকট্রনিক যন্ত্রাংশ, সুগন্ধি, প্রসাধনী সহ নানা পণ্য কেনাবেচা হয় সেখানে। এসব পণ্যের কারণে আগুনের তীব্রতা বেড়েছে। সকালেও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। ওই শপিং মলটি বেশ পুরনো। আগুনের কারণে যে কোনো সময় ভবনের কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে হামাস ইসরায়েল সংঘাত, রক্তাক্ত হয় গাজার ভূখণ্ড। প্রচুর মানুষ যেমন নিহত হয়েছেন, ঠিক তেমনই আহতের সংখ্যাও প্রচুর। ইসরায়েল যেমন হামাসের ওপর হামলা চালিয়েছে, ঠিক তেমনই হামাসও একাধিকবার ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের পরও নিয়ম লঙ্ঘন করে গাজায় হামলা চলেছে। সূত্রের খবর, সম্প্রতি এই আবহে ফের গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল, যার ফলে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। তাহলে কি ফের হামাস ইসরায়েল সংঘাতে বড়সড় যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে গাজায়? আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলে উঠছে প্রশ্ন।
বিগত কিছুদিন আগে ইসরায়েলের ভারতীয় রাষ্ট্রদূত রিউভেন আজার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েল কোনোভাবেই এই মুহূর্তে গাজায় ট্রাম্পের প্রস্তাবিত শান্তি বাহিনীতে পাকিস্তানি সেনার উপস্থিতি মানবে না এবং কখনোই মানবে না। কিছুদিন আগেই গাজার বিভিন্ন এলাকায় রীতিমতো হামলা চালিয়েছে ইসরায়েল। শুধু তাই নয়, ধারাবাহিকভাবেই হামলা চালিয়েছে ইসরায়েল সেনা। বহু ঘরবাড়ি যেমন ধ্বংস হয়েছে, ঠিক তেমনই অনেকেরই মৃত্যু হয়েছে। মৃতের তালিকায় পুরুষ মহিলাদের সঙ্গে শিশুরাও রয়েছে। হামাসের তরফ থেকে ঠিক এমনই দাবি করা হয়েছিল বলেই জানা গিয়েছে। এরই মধ্যে গাজার ভূখণ্ডে ইসরায়েলের হামলা। প্রসঙ্গত, হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে আগেই ২০ দফা প্রস্তাবের কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, গাজায় শান্তি ফেরাতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন ট্রাম্প। গাজা নিয়ে ট্রাম্পের শান্তি প্রস্তাবে আগেই শিলমোহর দিয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, রাষ্ট্রসংঘে এমন শান্তি প্রস্তাব পাশ হবার ফলে তা এখন থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। সাম্প্রতিক সময়ে হামাস ইসরায়েল সংঘাত, রক্তাক্ত হয় গাজার ভূখণ্ড। প্রচুর মানুষ যেমন নিহত হয়েছেন, ঠিক তেমনই আহতের সংখ্যাও প্রচুর। ইসরায়েল যেমন হামাসের ওপর হামলা চালিয়েছে, ঠিক তেমনই হামাসও একাধিকবার ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের পরেও নিয়ম লঙ্ঘন করে গাজায় হামলা চলেছে। সূত্রের খবর, সম্প্রতি এই আবহে ফের গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল, যার ফলে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। তাহলে কি ফের হামাস ইসরায়েল সংঘাত বড়সড় যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে গাজায়? আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলে উঠছে প্রশ্ন। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।